আমার জীবনের প্রথম জ্যোতির্লিঙ্গ দর্শন। ত্রম্বকেশ্বর এমন এক অদ্ভুত পবিত্র জায়গা যেখানে তোমরা একসাথে মূল ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের দর্শন করতে পারবে, আর এই পুণ্যভূমিতেই তাদের আশীর্বাদ লাভ করতে পারবে। সুদূর দুবাই থেকে শুধু বাবার টানেই আমরা চলে এসেছি ত্রম্বকেশ্বরে। আগের পার্টে আমি মুম্বাই থেকে নাসিক আসার পুরো ডিটেলস ব্লগ শেয়ার করেছিলাম। কত টাকা গাড়ি ভাড়া লেগেছে আর মন্দিরের ভিআইপি দর্শনের জন্য কত টাকা টিকিট কাটতে হলো, পুরো ডিটেলসে শেয়ার করেছি আগের ব্লগে। তোমরা যারা এখনো দেখোনি অবশ্যই আগের ব্লগটা দেখে নিও। আর আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব ত্রম্বকেশ্বর মন্দিরের পুরো জার্নিটা। তো আমি মন্দির যাওয়ার জন্য রেডি। তো এটা কুর্তি পরে নিয়েছি একটা, আর বেশি কিছু করিনি, জাস্ট এভাবে রেডি হয়েছি। চুলটা বেঁধে নেব, কেমন লাগছে জানিও। আর টাইমও নেই বেশি, অলরেডি 4:30 বাজতে যায়। রোহন বাথরুমে গেছে, তো যাবো এরপরে তোমাদেরকে দেখাবো সব কিছু। অবশেষে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আমরা যে হোটেলটায় উঠেছিলাম সেখান থেকে মন্দির একদম জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। আর আমাদের হোটেল থেকেও মন্দিরের চূড়া একেবারে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। তবে হ্যাঁ, এখানে একটা প্রবলেম ফেস করতে হয়েছে। আমরা তো গিয়েছিলাম মে মাসে, তখন চারিপাশে রাস্তাঘাট পুরো খুঁড়ে রাখা হয়েছিল, যার জন্য কোনো গাড়ি চলাচল করতে পারছিল না। আর মে মাস বলে কথা, কি মারাত্মক গরম। সন্ধেবেলা তো বেশ গরম ছিল। মন্দিরের কাছে পৌঁছাতে সামনে একটা জায়গায় আমরা জুতো রেখে দিলাম, আর আসল প্রবলেমটা হলো জুতো খোলার পর। খালি পায়ে মন্দিরের দিকে যখন ঢুকতে যাচ্ছিলাম, মেঝের পাথরটা পুরো তেতে আগুন হয়েছিল। মানে সত্যি বলছি, পা ফেলাই যাচ্ছিল না। মন্দিরের সামনে আসতেই আমি আর রোহন দুজনে পরম ভক্তিতে বাবার নামে তিলক করে নিলাম। এরপর মন ভরা ভক্তি নিয়ে ধীরে ধীরে মন্দিরের ভিতর প্রবেশ করলাম। মন্দিরের ঠিক বাইরেটাতেই ফুল, মালা, পুজোর যাবতীয় সামগ্রী বিক্রি হচ্ছিল। তোমরা চাইলে এখান থেকে কিনে নিতে পারো। মন্দিরে ঢোকার সময় এক অদ্ভুত প্রশান্তি মনকে ছুঁয়ে গেল। মহারাষ্ট্রের নাসিক শহর থেকে প্রায় 28 কিলোমিটার দূরে ত্রিম্বক গ্রামে অবস্থিত এই প্রাচীন ত্রম্বকেশ্বর মন্দির। মন্দিরের ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছে পবিত্র ব্রহ্মগিরি পর্বত, যা এই পরিবেশকে আরো আধ্যাত্মিক করে তুলেছে। এই ব্রহ্মগিরি পর্বত থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে পবিত্র গোদাবরী নদীর। ভারতের 12টি অতি পবিত্র জ্যোতির্লিঙ্গর মধ্যে অন্যতম হলো এই ত্রম্বকেশ্বর। অন্য যে কোনো শিব মন্দিরের থেকে এখানকার বিশেষত্ব একেবারে আলাদা। অন্য সব জায়গায় শুধু শিবলিঙ্গ থাকলেও এখানের একটিমাত্র লিঙ্গেই ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর ত্রিদেবকেই একত্রে দেখা যায়। প্রতিদিন সকাল 5:30 থেকে রাত 9টা পর্যন্ত ভক্তদের জন্য মন্দির খোলা থাকে, আর দুপুর 12টা থেকে 12:30টার মধ্যবর্তী সময়টা এখানে বিশেষ মহাপুজো আর আরতি হয়। মহাদেবের কাছে আসবো আর প্রতীক্ষা করতে হবে না, তা কি কখনো হয়? আমাদের কাছে আগে থেকে ভিআইপি টিকিট কাটা ছিল, তাও ভেতরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2 ঘন্টা সময় লেগে গেল। চারিপাশ জুড়ে প্রচন্ড ভিড়, তবে মন্দিরের ভিতরকার ব্যবস্থাপনা সত্যি দেখার মতো ছিল। একদম প্রপার সিস্টেম মেনে শান্তিতে লাইন এগোচ্ছিল, কোনো বিশৃঙ্খলা বা ধাক্কাধাক্কি একেবারে ছিল না। অবশেষে 2 ঘন্টার দীর্ঘ প্রতীক্ষার পর যখন বাবার সামনে গিয়ে দাঁড়ালাম, মনে অদ্ভুত একটা প্রশান্তি নেমে এলো। মনে মনে শুধু একটাই কথা ভেসে উঠলো, এই দীর্ঘ অপেক্ষা সত্যিই সার্থক। তো তখন পুজো দিয়ে এসে আর ঘুমিয়ে পড়েছিলাম, আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আমাদের 2 ঘন্টা টাইম লেগেছে ওই ভিআইপি পাস নিয়েও, আর এখন শুনলাম যে ভিআইপি পাসেও 5-6 ঘন্টা তো লেগে যাচ্ছেই। এত ভিড় হচ্ছে কি বলবো, বাট খুব ভালো লেগেছে দর্শন করার পরে। আমরা কি দর্শন করলাম রোহন? মুকুট দর্শন। আমরা মুকুট দর্শন করেছি, খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। মানে 2 ঘন্টা দাঁড়িয়ে যে ছিলাম, পুরো সব ক্লান্তি এক নিমিষে দূর হয়ে গেছে। যাই হোক, তো এখন খেতে বেরিয়েছি, তার আগে ভালো একটু চা খাবো। আমাদের এই জার্নিটার জন্য মানে আমি আর রোহন বাড়ি গিয়ে হোটেলে গিয়ে প্রচুর ঘুমিয়েছি। তো উঠলাম,
উঠে ভাবলাম এবার ডিনারটা করে নিই, রাস্তাঘাটও এখন ফাঁকা হয়ে গেছে। তো ডিনারের আগে একটু চা খাবো, তারপর ডিনার করব। এখানে রাস্তায় কাজ হচ্ছে, তোমাদেরকে তখনই দেখালাম, মানে পুরো রাস্তা এদিক ওদিক খুঁড়েছে। এই যে এই জন্য এখান দিয়ে যাওয়া যাচ্ছে না, আমরা এই ফুটপাথ দিয়ে যাচ্ছি। এখনো মন্দিরের এখানে লোকজন আছে। সামনে দেখা যাচ্ছে মন্দির, আর তার পিছনে একটা পাহাড় দেখা যাচ্ছিল সকালবেলা, তো তোমাদেরকে বলতে ভুলে গেছি, ওটা হলো ব্রহ্মগিরি পর্বত। মন্দিরের ঠিক পিছনেই ব্রহ্মগিরি পর্বত। আর এই যে এটা হচ্ছে মন্দির, ত্রম্বকেশ্বর মন্দির এটা। এটা এই লজেন্সগুলো আগে ট্রেনে খেতাম, তো এখানে দেখতে পেলাম। আর এই যে এটা, হ্যাঁ নাও। তো এই কালোটা আমার ফেভারিট ছিল। এগুলো কি পাওয়া যাচ্ছে? তো আমরা এতগুলো নিয়ে নিলাম, 5টা প্যাকেট নিয়েছি, 10 টাকা করে নিচ্ছে। অনেকদিন পর দেখলাম। তো আমরা এখানে খেতে এলাম, হোটেল শিবানন্দ। তো এখানে এলাম, অনেক দিন পর ফ্যানটা নিলাম। এই যে রোহন খুলে খাচ্ছে ফ্যানটা। ডায়েট কোক খেয়ে খেয়ে এইসব খাওয়া হয় না। রোহন অর্ডার করেছে একটা থালি, একটা মহারাষ্ট্রিয়ান থালি। তো কি কি আছে এর মধ্যে? একটা আলুর সবজি, মিসেল পাও যেটার মধ্যে থাকে, ডাল, আচ্ছা একটা পাঁপড় দিয়েছে, একটা রুটি, ভাত। তো আমি নুডলস অর্ডার দিয়েছি, ও এটা খাক। পাঁপড় খাবো আমি ফার্স্ট টাইম আমি খাচ্ছি মহারাষ্ট্রিয়ান থালি। তো এই মিসেল পাওটা না দারুণ খেতে, খুব ভালো লাগলো। আর আমার না আজকাল বাঙালি খাওয়ার তো ভালো লাগেই, বাট এই মানে নন বেঙ্গলি ফুডগুলোর উপর আজকাল আমার অ্যাডিকশন খুব বেড়ে যাচ্ছে। মানে আমার মানে খুব ভালো লেগে যাচ্ছে এক চান্সে। রোহনেরও তাই, তাই না? ওর বরাবরই ভালো লাগে, আর আমি ওর মতো হয়ে যাচ্ছি। মানে আজকাল আমার এই খাবারগুলো খুব বেশি ভালো লাগছে। শুনে অনেকে জাজ করতে পারো, বাট এটা সত্যি কথা। কোনটা এটা? কারি রাইস। আর রোহান সেদিন বানিয়েছিল ওই যে কি বানিয়েছিল যেন, না রাজমা চাওয়াল। রোহন এত ভালো রাজমা চাওয়াল বানাতে পারে, আমার তো ফেভারিট। সত্যি খুব ভালো। তবে আমার মিসেলটা খুব ভালো লেগেছে, ভাত দিয়ে। খাবারের প্রাইসগুলো তোমাদের লাস্টে বলে দেবো। আর ভালো, এদের খাবারের কোয়ালিটি ভালো আছে, আর থালাটাও পরিষ্কার দিয়েছে। আমার একটা পনিরের কি অর্ডার দিয়েছে রোহন, আর ওইদিকে আমার নুডলস এসে গেছে, শেজওয়ান নুডলস। আচ্ছা এখানে কিন্তু সবই ভেজ। আমি পনির অর্ডার দিয়েছি, আর এটা হচ্ছে ভেজ শেজওয়ান নুডলস। আর ভীষণ ভালো খেতে, নুডলসটা তো আমার খুব ভালো লাগলো। নুডলসটা থেকে আমার পনিরটা বেশি ভালো লেগেছে, পনিরটা খুব ভালো খেতে। আর এখানে সব জায়গায় সব ভেজ পাওয়া যায়, কিন্তু চিকেন ফিকেন অত পাওয়া যায় না। প্রত্যেকটা রেস্টুরেন্টে ভেজ পাওয়া যায়, যেহেতু পাশে মন্দির। তো এটা তোমরা একবার দেখে নেবে। এই যে আমাদের বিল 690 টাকা বিল হয়েছে। পনির চিলি ড্রাইটা নিয়েছে 240, নুডলটাও 240, আর থালিটা নিয়েছে 150 টাকা। আর 3টে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, টোটাল 690। তো চলো বেরোনো যাক। হয়ে গেছে খাওয়া, এবার হোটেলে যাব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো
কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো টাটা, ভালো থেকো সবাই, দেখা হবে পরের একটা ব্লগে।